আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাঁচুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে প্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগতম। ক্লাস পরিচালনায় আমি আরিফ সরকার, প্রভাষক রসায়ন, পাঁচুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। আমরা আজকে দ্বিতীয় পত্রের ক্লাস নিব। দ্বিতীয় পত্রের আমরা পড়াচ্ছি অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়ন। আজকে আমরা জৈব রসায়নের নামকরণ নিয়ে আলোচনা করব। সবচাইতে যে টপিকটা গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের মধ্যে তা হচ্ছে জৈব যৌগের নামকরণ। আমি জৈব যৌগ শিখলাম, কিন্তু জৈব যৌগের নামকরণের ব্যাপারে আমি ধারণা নিতে পারলাম না। বলতেছে যে এই অন্যান্য সাথে চ্যাপ্টারের সাথে যে আমাদের এই পড়াগুলো সম্পর্ক তা আমি পারবো না, বুঝবো না। যদি আমি নামকরণই না পারি তাহলে আমি জৈব যৌগ নিয়ে অধ্যয়ন করতে পারবো না। তা আজকে আমরা নামকরণের জন্য আমাদের তিনটা পদ্ধতি প্রচলিত আছে। একটা হচ্ছে সাধারণ পদ্ধতি, একটা হচ্ছে ট্রিভিয়াল পদ্ধতি, আর একটা হচ্ছে IUPAC পদ্ধতি। তো প্রথমে আমি তোমাদের সাথে সাধারণ পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি যেটা সেটা নিয়ে আলোচনা করব। এই পদ্ধতিতে আমাদের এখানে বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর যে নামকরণ, তার যে ক্রিয়া কৌশল, তার যে টেকনিক, ওইগুলি আমি আজকে আলোচনা করব। তাহলে এখন আমরা জানি যে সমগোত্রীয় শ্রেণীর মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকে। যে সমগোত্রীয় শ্রেণীর যৌগ একটা যৌগের সাথে আরেকটা যৌগের মিথিলিনমূলক CH2 মূলক পার্থক্য থাকে। অর্থাৎ একটা যৌগ থেকে আরেকটা যৌগের মধ্যে এদের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ পার্থক্য থাকবে। একটা জৈব যৌগের একটা কার্বন সংখ্যার পার্থক্য থাকে। আর দ্বিতীয়ত এদের সমগোত্র শ্রেণী যারা, এদের সবার বৌদ্ধ ধর্ম এক, এদের রাসায়নিক ধর্ম এক, এদের বিক্রিয়ার ধরন সবারই এক। তার মানে আমি যদি সমগোত্র শ্রেণীর একটা যৌগের ব্যাপারে ভালো করে ধারণা নিতে পারি, তাহলে ওই সমগোত্র শ্রেণীর যতগুলো যৌগ আছে তা নিয়ে আমি জানতে পারব। তাহলে এখন চলো যে আজকে আমরা এখন অ্যালকেনের ক্ষেত্রে প্রচলিত পদ্ধতিতে বা সাধারণ পদ্ধতিতে নামকরণ কী হয় তা আমরা জানি। প্রথমে আমরা জেনে নিই যে অ্যালকেনের সাধারণ সংকেতটা কি। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CaH2n+2। এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। অ্যালকেনের সাধারণ সংকেত এর উপর ভিত্তি করে আমরা এখন বিভিন্ন যৌগ বের করতে পারবো। যেমন যদি n সমান 1 হয় তাহলে আসবে C1 2 × 1 + 2 CH4। এটা হচ্ছে মিথ। আমাদের এই জৈব যৌগ জানার জন্য কিছু সংখ্যা আমাদের জানতে হবে, যেরকম মিথ, ইথ, প্রোপ, বিউট, এরকম প্যান্ট, হেক্স, হ্যাপ্ট, অক্ট, নন, ডেক, এরকম। এখন যদি মিথ অ্যালকেন হয় তো তার নাম হয়ে যাবে মিথ যোগ n, মিথেন, মিথ যোগ n, তাহলে হয়ে যাবে মিথেন। ইথ যোগ n, ইথেন, প্রোপেন, বিউটেন, প্যান্টেন, হেক্সেন, হ্যাপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন। এইভাবে আনডেকেন, ডুডেকেন, ট্রাডেকেন, যদি আমরা এইভাবে যেতে পারবো। এখন আমরা একটা উদাহরণ দিলে সহজে বিষয়টা তোমরা বুঝতে পারবে। আমি এখানে কিছু সাংকেতিক চিহ্ন লিখলাম। যদি প্রশ্ন করি আমি এগুলি কি লিখলাম, তাহলে তোমরা সবাই বলতে পারবে যে স্যার এগুলো হচ্ছে আলফাবেট অক্ষর, অর্থাৎ ইংরেজি লেখার প্রতীক। আমরা যদি কেউ ইংরেজি শিখতে চাই তাহলে এই অক্ষরগুলি, এই শব্দগুলি, এই ওয়ার্ডগুলি আমাদেরকে জানতে হবে। এই ওয়ার্ডগুলি আমাদের জানতে হবে ABCD। অনুরূপভাবে যদি আমরা বলি ক, খ, বা হ, আ, এগুলি আমাদের বাংলা শেখার হচ্ছে প্রতীক। বাংলা যদি আমরা শিখতে চাই তাহলে আমাদের এই প্রতীকগুলি, এই অক্ষরগুলো, এই ওয়ার্ডগুলো আমাদেরকে জানতে হবে। তদ্রূপ আমি যদি জৈব যৌগ শিখতে চাই তাহলে আমাকে এখানে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, প্যান্টেন, হেক্সেন, হ্যাপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন, এগুলো হচ্ছে এদের এগুলো হচ্ছে আমাদের মেইন ফাউন্ডেশন যৌগ। অর্থাৎ মিথেন, এটাকে নিয়ে আমাদের বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীতে সে কাজ করতে পারবে। মিথ, এটা মিথেনও হতে পারে, মিথ মিথিনও হতে পারে, আবার মিথ মিথানলও হতে পারে, মিথ মিথানমেলও হতে পারে, মিথ মিথানোয়িক অ্যাসিডও হতে পারে, মিথ আবার এটা মিথক্সিও হতে পারে। তার মানে আমি বলতে চাচ্ছি মিথ, ইথ, প্রোপ, বিউট, প্যান্ট, হ্যাক্স, হ্যাপ, এই প্রত্যেকটা শব্দগুলো আমাদের মূল যে কার্বন, মূল যে সমগোত্র শ্রেণী, এদের সাথে যুক্ত হয়ে এরা নতুন নতুন যৌগ উৎপন্ন করবে। কথাটা আমি আবার বলি যে মিথ, ইথ, প্রোপ, বিউট, প্যান্ট, হ্যাক্স, হ্যাপ, অক্ট, নন, ডেক, এই যে শব্দ
আমি বললাম এগুলো বিভিন্ন সমপুত্র শ্রেণীর সাথে এদের ওই নামগুলি শুধু যুক্ত হয়ে তারা বিভিন্ন ধরনের যৌগ উৎপন্ন করবে। যেরকম অ্যালকেন যদি হয় মিথেন, অ্যালকেন যদি হয় মিথিন, অ্যালকাইন যদি হয় মিথাইল, হয়তো বা হয় না, আমি উদাহরণ দিচ্ছি। মিথানল, অ্যালকোহল হলে, অ্যালডিহাইড হলে হবে মিথানেল, জৈব অ্যাসিড হলে মিথানোয়িক অ্যাসিড। এইভাবে এদের নামকরণগুলি আমাদের যোগ করতে হবে শুধু। তার মানে আমাদেরকে অবশ্যই এইগুলির ব্যাপারে যা বললাম, এই কয়টা যোগ মানে শব্দের ব্যাপারে আমাদের খুব ভালো ধারণা থাকতে হবে। যদি না থাকে তাহলে আমরা কোনো যৌগ লিখতে পারবো না। এখন n সমান 1 লিখলাম, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত, তাহলে n সমান 1, এখানে কি হলো মিথেন, n সমান 1 দিলে এটা হয়ে গেল মিথেন। এখন যদি আমরা n সমান 2 লিখি তাহলে কি হবে C2H, 2 × 2 + 2, অর্থাৎ ইথেনকে আমরা এটাকে যদি আমরা গাঠনিক বেসিক লিখতে পারি যে এই যৌগটা তার উপাদান মৌলের সাথে কিভাবে যুক্ত আছে তা দেখানোর জন্য যে আমরা যে সংকেত ব্যবহার করবো সেটা হচ্ছে আমাদের গাঠনিক সংকেত। তো কার্বনের দুইটা, হাইড্রোজেন হচ্ছে 3 থেকে 3টা। এই গাঠনিক সংকেত থেকে আমরা বুঝতে পারি এখানে কার্বন, এই দুইটা কার্বন, এদের যোজনী কার্বনের এখানে 1 2 3 4, এখানেও তার যোজনী 1 2 3 4, অর্থাৎ এই যোজনী কিন্তু ঠিক হয়ে গেল। তদ্রূপ হাইড্রোজেনের যোজনী এই প্রতি ক্ষেত্রে হাইড্রোজেনকে স্পর্শ করছে একটি টান। আমরা গাঠনিক সংকেত এমনভাবে লিখব যা কিনা যোজনীর সাথে সম্পর্ক আর যোজনী হাতের সাথে সম্পর্ক। কারো যদি যোজনী 1 হয় তাহলে তার হাত হবে একটি, কারো যদি যোজনী 2 হয় তার হাত হবে দুটি, কারো যদি যোজনী 4 হয় তাহলে তার হাত হবে 4টি। এই যে কার্বন সে হচ্ছে চতুর্ভুজী মৌল বা পরমাণু, তার 4টা হাত, কার্বনের 4টা হাত, হাইড্রোজেন একটি মৌল, তার একটা হাত, অর্থাৎ তাকে স্পর্শ করে ডানে বামে উপরে নিচে সবগুলো হচ্ছে তার যোজনী। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি CH3 সিঙ্গেল বন্ড CH3, এটা হচ্ছে ইথেন, তাহলে মিথেন ইথ, তো ইথ যদি লিখতাম তো সাথে এই সমপুত্র শ্রেণী, এটা হচ্ছে অ্যালকেন, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। এই সংকেত দিয়ে আমরা সমস্ত যৌগগুলি লিখতে পারবো। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, এখান থেকে আমরা মিথেন বের করলাম, আমরা ইথেন বের করলাম। অনুরূপভাবে আমরা প্রোপেন বিউটেন সবার নাম আমরা লিখতে পারবো। তো তদ্রূপ যদি আমরা এখানে n সমান 3 লিখি, তো শিক্ষার্থীরা আমি একটু দেখে দিচ্ছি যে আমাদের অনলাইন ক্লাসে কোনো সমস্যা হচ্ছে কিনা। যে থ্যাংক ইউ। তাহলে তদ্রূপ যদি n সমান 3 বসাই তাহলে আমাদের হবে C3H 2 × 3 + 2, C3H 8, অর্থাৎ C3H8, এটা হচ্ছে আমাদের প্রোপেনের আণবিক সংকেত। এটাকে আমরা ইচ্ছা করলে গাঠনিক সংকেত আকারে লিখতে পারি, তা হচ্ছে এর টেকনিকটা হচ্ছে কার্বন সংখ্যা আমাদের এখানে যত আছে আমরা ঠিক ততটা এখানে লিখব 1 2 3, বাকি এদের আমরা যোজনীগুলি আমরা পূর্ণ করব। তাহলে এখানে কি হলো CH3 CH2 CH3, অর্থাৎ এই যে যৌগটা আমাদের CH3 CH3, তাহলে এটা হচ্ছে প্রথমটা ছিল CH4, তাহলে CH4 থেকে যদি আমি দ্বিতীয় কার্বনে যাই, আমি বলেছিলাম প্রত্যেকটা সমপুত্র শ্রেণীর সাথে CH2 মূলক ব্যবধান থাকে। তাহলে যদি আমরা এখানে CH2 এর যোগ করি তাহলে আমাদের হয় কার্বন 2টা, হাইড্রোজেন হচ্ছে 4 আর 2 6টা, অর্থাৎ C2H6, যেটা আমাদের ইথেন হলো। এর সাথে আমরা আবার যোগ করি CH2, আমাদের কি হলো C3H,
আর CH এটা আমাদের আসলো, এটা হচ্ছে প্রোপেন। অনুরূপভাবে যদি আমরা আবার এর সাথে CH2 যোগ দিই তাহলে হবে C4H10, হবে যে বিউটেন। আবার এর সাথে CH2 যোগ দিই হবে পেন্টেন, আবার CH2 যোগ দিলে হেক্সেন, এভাবে চলতেই থাকবে। তার মানে আমরা বুঝতে পারলাম একটা সমক্ষুদ্র শ্রেণীর মধ্যে একটা যৌগ থেকে আরেকটা যৌগের কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে, কিছু পার্থক্য থাকে। যেরকম এই যে একটা যৌগ থেকে আরেকটা যৌগের আমাদের পার্থক্য হলো CH2 মূলক, অর্থাৎ CH2 ব্যবধান থাকবে, তা না হলে অ্যালকেন হবে না। তাহলে এখন প্রশ্ন, এই যে সমক্ষুদ্র শ্রেণীর মধ্যে আমরা এই যে সংকেতগুলি লিখলাম, এখান থেকে আমরা দেখতে পাই, আমরা একটা সংকেত লিখে বোঝানোর জন্য আমরা এখানে বিউটেনের সংকেত লিখলাম, আমি এখানে C4H10। এর দ্বারা আমি বুঝতে পারলাম যে যদি কোনো জৈব যৌগের অ্যালকেনের কোনো সংকেত লিখি তাহলে কার্বনের সংখ্যা যা হবে হাইড্রোজেনের সংখ্যা তার দ্বিগুণের চাইতে 2 বেশি হবে। তাহলে কার্বনের সংখ্যা যদি 4 হয় তাহলে হাইড্রোজেনের সংখ্যা হবে 4 × 2 8, সাথে আর 2 যোগ হবে 10। অর্থাৎ হাইড্রোজেনের সংখ্যা কার্বনের সংখ্যা যা, হাইড্রোজেনের সংখ্যা তার ডাবলের চাইতে 2 বেশি হয়। সব সময় অ্যালকেনগুলো মনে রাখার টেকনিক হচ্ছে কার্বনের সংখ্যা যা হবে হাইড্রোজেনের সংখ্যা ডাবলের চাইতে 2 বেশি হয়। যদি বলি পেন্টেনের সংকেত তাহলে কি হবে C5, আর H হবে 5 এর চেয়ে ডাবলের চাইতে 2 বেশি 12। যদি বলি ড্যাকেনের কি হবে C10, এর ডাবলের চাইতে 2 বেশি H24। এইভাবে আমরা অ্যালকেনের আণবিক সংকেত লিখতে পারবো। আর অনুরূপভাবে আমরা আণবিক সংকেত থেকে যে গাঠনিক সংকেতের ফর্মুলা বলে দিলাম, আমাদের কার্বন সংখ্যা যাই থাকুক না কেন, যদি এখানে 1000 বা আরো বেশি 10,000 কার্বন পরমাণু থাকে অ্যালকেনের ক্ষেত্রে, আমাদের প্রথম কাজ হচ্ছে কার্বনের সংখ্যা যা তা আমরা হুবহু আমরা লিখে দিব। 3টা আছে, 3টাকে লিখবো, মাঝখানে অবশ্যই যেন কার্বন কার্বন একক বন্ধন হয়। অর্থাৎ অ্যালকেনের গাঠনিক সংকেত কখনো হবে না যদি আমরা কার্বন কার্বন একক বন্ধন না দিই। তার মানে অ্যালকেনের গাঠনিক সংকেত আমরা যদি করতে চাই অবশ্যই আমাদের কার্বন কার্বন একক বন্ধন দিতে হবে। তাহলে কার্বন সংখ্যা যাই হোক আমরা এখানে কার্বন কার্বন একক বন্ধন দিয়ে দিব। বাকি তার যে অবশিষ্ট যোজনীগুলো আছে ওইগুলিকে আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিব। কার্বনের যোজনী অবশিষ্ট যে যোজনীগুলি থাকবে ওই যোজনীগুলিকে আমরা কার্বন হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিব। এখানে কার্বন যোজনী এক হলো, বাকি তার 3টা যোজনী থাকে, এই 3টাকে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। এখানে কার্বনের এখানে 2টা হাত, তার যোজনী 2, এখন তার যোজনীকে আমরা পূর্ণ করার জন্য 1 2 এখানে 2টা হাতের দ্বারা পূর্ণ হবে। অনুরূপভাবে কার্বনের এখানে একটা হাত, বাকি তার 3টা হাত, 1 2 3, 3টা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। তার মানে আমাদের অ্যালকেনের ক্ষেত্রে কার্বনের সংখ্যা যাই থাকুক আমরা ওইটাকে সিঙ্গেল বন্ড দিয়ে লিখবো, বাকি কার্বনের যে অবশিষ্ট যোজ্যতা বা যোজনী সেটাকে আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। করতে পারলে আমরা অ্যালকেনের যে কোনো গাঠনিক সংকেত সহজে লিখতে পারবো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অ্যালকেনের আণবিক সংকেত, অ্যালকেনের গাঠনিক সংকেত এবং এদের মধ্যে সমক্ষুদ্র শ্রেণীর যে একটা পার্থক্য তোমরা বুঝতে পারলে। এখন এর উপর বেস করে আমি তোমাদেরকে নামকরণ শেখাবো। এই নামকরণটা আমাদের 3টা পদ্ধতিতে আমাদের হয়। একটা হচ্ছে প্রচলিত পদ্ধতি বা যাকে বলা হয় সাধারণ পদ্ধতি, আরেকটা হচ্ছে ট্রিভিয়াল পদ্ধতি, আরেকটা হচ্ছে IUPAC পদ্ধতি। যেটা IUPAC বা IUPAC যে পদ্ধতিটা সেটা হচ্ছে আমাদের সার্বজনীনভাবে স্বীকৃতিপ্রাপ্ত, ওইটা আমাদেরকে ভালো করে শিখতে হবে। বাকি সাধারণ বা ট্রিভিয়াল এই ব্যাপারে শুধু আমরা একটু ধারণা নিলেই আমাদের হবে। এখন আমরা অ্যালকেনের নামকরণ শিখব। অ্যালকেনের নোমেনক্লেচার বা অ্যালকেনের নামকরণ আমরা প্রথমে হচ্ছে সাধারণ পদ্ধতিতে আমরা শিখব। সাধারণ পদ্ধতি, সাধারণ পদ্ধতিতে আমাদের
তিনটা শব্দ ব্যবহার করতে হবে, একটা হচ্ছে নরমাল, একটা হচ্ছে আইসো, একটা হচ্ছে নিউ। নরমাল, আইসো, নিউ, এই তিনটা শব্দ আমাদের সবসময় থাকতে হবে, নরমাল, আইসো, নিউ। এখন যদি আমি বলি এটা হচ্ছে প্রোপেন, তাহলে এর নাম হবে নরমাল প্রোপেন। নরমাল প্রোপেন অর্থাৎ এর নাম ছিল প্রোপেন, কিন্তু সাধারণ পদ্ধতির কারণে আমরা শুধু এখানে এনটা যোগ করব, এন প্রোপেন, নরমাল প্রোপেন। এবং এখানে জেনে রাখা দরকার যে সংখ্যা অবশ্যই পরে আমাদের হাইফেন হবে, সংখ্যার পরে একটা হাইফেন দিয়ে প্রোপেন লিখে দিব। তার নাম প্রোপেনই ছিল, কিন্তু সাধারণ পদ্ধতিতে আমরা এটাকে বলি নরমাল প্রোপেন। এর নাম কি হবে? নরমাল, নরমাল বিউটেন, নরমাল প্রোপেন, নরমাল বিউটেন। অর্থাৎ এর নাম বিউটেনই ছিল, কিন্তু সাধারণ পদ্ধতির কারণে আমরা এটাকে লিখব নরমাল বিউটেন। তাহলে সহজ করে এখন বাকি যে যতগুলি অ্যালকেনের অ্যালকেনের যে যৌগগুলির নাম আছে তাহলে আমি বলতে পারবো নরমাল প্রোপেন, নরমাল বিউটেন, নরমাল প্যান্টেন, নরমাল হেক্সেন, নরমাল হেপ্টেন, নরমাল অক্টেন, নরমাল ননেন, নরমাল ডেকেন। এইভাবে আমরা এইভাবে বলতে পারবো, লিখতে পারবো। তাহলে অর্থাৎ সবগুলি জাস্ট লিখে এখানে শুধু এন্ড আমরা বসাই দেব। তাহলে আমরা শিখতে পারলাম যে সাধারণ পদ্ধতিতে প্রোপেনকে আমরা নরমাল প্রোপেন বলি, সাধারণ পদ্ধতিতে বিউটেনকে নরমাল বিউটেন বলি। এখন একটা বিষয় তোমাদেরকে শিখাবো, এর আগে একটা টপিক তোমাদের পারতে হবে। যদি ওই টপিকটা না পারো তাহলে এই জিনিসটা তোমরা বুঝতে পারবে না। আমি এখানে এটা লিখলাম, এটার নাম কি সবাই বলতে পারবে, এটা হচ্ছে মিথেন, সবাই জানো মিথেন। এখন যদি এই মিথেন লিখলাম, তো মিথেনের চারটা হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ। আমি একটা কাজ করলাম, এই হাইড্রোজেনকে আমি অপসারণ করলাম। মিথেন থেকে মিথেন একটা যৌগ ছিল, জৈব যৌগ, আমি সেখান থেকে একটা হাইড্রোজেনকে আমি অপসারণ করলাম। তার মানে আমি এটাকে আরো বলতে পারি কথাটা যে আমি মিথেন মানে অ্যালকেনেরই একটা অন্তর্ভুক্ত যৌগ। তার মানে অ্যালকেন থেকে আমি একটা হাইড্রোজেনকে অপসারিত করলাম বা কোনো প্রকারের কার্যকে প্রতিস্থাপিত করলাম। তাহলে যদি এখানে একটা হাইড্রোজেন না থাকে তাহলে এই যে একটা অবস্থার সৃষ্টি হলো, এটারও কিন্তু একটা নাম আছে, এটা হচ্ছে তার মূলক অবস্থা। প্রথমটা ছিল যৌগ অবস্থা, এখানে যখন হাইড্রোজেন নেই তখন এখন এটা হয়ে গেছে মূলক অবস্থা। এই মূলকটার নাম কি তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসছো, এর নাম হচ্ছে অ্যালকাইল মূলক, অ্যালকাইল রেডিক্যাল। অ্যালকাইল মূলক যাকে ফ্রি বন্ড আর দ্বারা প্রকাশ করা হয়। এখানে ছেলেমেয়েরা প্রায় বলে স্যার এটা হচ্ছে মাইনাস আর, না, এটা হবে মুক্ত বন্ধন আর এখানে ফ্রি বন্ড, মুক্ত বন্ধন আর, অ্যালকাইল মূলক। তাহলে যদি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে যায়, অপসারিত হয়, তাহলে সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। তাহলে মিথেন ছিল, মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে যাওয়ার কারণে এটা হচ্ছে মিথাইল, নট যৌগ, মূলক। আমি আবার কথাটা রিপিট করতেছি, আমি এখানে মিথেনের গাঠনিক সংকেত আঁকলাম। মিথেনের গাঠনিক সংকেত লেখার পর আমি একটা হাইড্রোজেনকে অপসারণ করলাম। একটা হাইড্রোজেনকে অপসারণ করার ফলে যে মূলকটা পাওয়া গেল তাকে বলা হয় অ্যালকাইল মূলক। তার সাধারণ নাম হচ্ছে অ্যালকাইল। তা অ্যালকাইল যদি হয় তাহলে মিথেনের এর বাদ দিয়ে শুধু ওয়াই এর যোগ করব, মিথাইল আইল যোগ করব আমরা, মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল, হেপ্টাইল, অক্টাইল, এরকম ভাবে ডেকাইল, সবাই। অর্থাৎ হচ্ছে মূলক ছিল মিথেন, হাইড্রোজেন হাইড্রোজেনের অপসারণের কারণে এটা মূলকে পরিণত হয়ে গেল। এখন তার নাম হচ্ছে মিথাইল মূলক, মিথাইল মূলক। অর্থাৎ যদি অ্যালকেনের কোনো যৌগ থেকে একটা হাইড্রোজেনকে আমরা সরিয়ে নিই, একটা হাইড্রোজেনকে আমরা প্রতিস্থাপিত করি, একটা হাইড্রোজেনকে অপসারিত করি, তাহলে যে মূলক পাওয়া যাবে তাকে বলা হবে অ্যালকাইল মূলক। তদ্রূপ আমি এখানে মিথাইল লিখলাম, এর নাম কি
ইথেন। এখন আমি এই ইথেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করব, তাহলে হবে ইথাইল মূলক। ইথাইল মূলক, এই মিথাইল এবং ইথাইল এই মূলকগুলো বিভিন্ন শাখা শিকল হিসেবে কাজ করতে পারে এবং সেটা যৌগ গঠনে সহায়তা করে। যেরকম আমি বলেছিলাম এটাকে ফ্রি বন্ড আর দ্বারা প্রকাশ করা হয়। এখন যদি আমি আর এর সাথে আর এইচ, এই আর এর পরিবর্তে আমি বসাইলাম CH3 আর এইচ লিখলাম, তাহলে এর নাম কি হবে CH4। তাহলে এটা হচ্ছে কি ইথেন। অর্থাৎ আর এর পরিবর্তে আমি বসাইলাম CH3 এবং এর সাথে যুক্ত হলো একটা হাইড্রোজেন, তারপরে CH3 আর একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হলে CH4 হবে, যাকে বলা হয় ইথেন। আশা করি তোমরা অ্যালকাইল মূলকের ব্যাপারে একটা ধারণা নিতে পারলে এবং এটা আমাদের এখন নামকরণের ক্ষেত্রে খুবই সক্রিয় ভূমিকা পালন করবে। এটা হচ্ছে প্রোপেন। আমি এই যে এখানে CH2 আছে, এই CH2 থেকে এখানে তো হাইড্রোজেন দুইটা, একটা হাইড্রোজেন কমিয়ে দিলাম, তাহলে এখানে হাইড্রোজেনের কার্বনের হাত কয়টা হলো? একটা, দুইটা, আর একটা হাইড্রোজেন থাকার কারণে আরো একটা হাত আছে, তার মানে এখানে কার্বনের দুই হচ্ছে 3। আমি এখন 4 বানাইলাম। এই যে তার একটা হাইড্রোজেন চলে গেল, ওই একটা হাইড্রোজেনের মধ্যে আমি একটা মিথাইল গ্রুপ যুক্ত করলাম। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে মূল শিকল, এটা হচ্ছে শাখা শিকল। অর্থাৎ একটা হচ্ছে মূল শিকল আর একটা হচ্ছে আমাদের শাখা শিকল। তাহলে যদি কোনো যৌগের মধ্যে অ্যালকেনের ক্ষেত্রে একটা শাখা শিকল কাজ করে, একটা শাখা শিকল বিদ্যমান থাকে, তাহলে তাকে আমরা বলবো আইসো। অর্থাৎ প্রথমটা ছিল নিউ, আমি বলেছিলাম প্রথমটা ছিল নরমাল, পরেরটা হবে আইসো, পরেরটা হবে নিউ। তো আমি এখন আইসো বোঝাচ্ছি যে যদি কোনো যৌগের মধ্যে অ্যালকেনের সেখানে একটা শাখা শিকল থাকে, তখন তার নাম বোঝায় আইসো। তাহলে এর নাম কি হবে? আইসো 1 2 3 4, আইসো বিউটেন। বিউটেনটা কিভাবে লিখলাম? সাধারণ পদ্ধতিতে আমাদের শাখা এবং মূল শিকল উভয়টাকে যোগ করতে হবে। যদি আমরা যোগ করি তাহলে এখানে দেখা যাচ্ছে কার্বনের সংখ্যা কত হয়? 1 2 3 4 C4 আর 3 6 9 10, তো C4H10। তার মানে এটা হচ্ছে একটা বিউটেনের সংকেত আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা আমরা সরাসরি লিখে ফেলবো, এটার নাম হচ্ছে আইসোবিউটেন। আমি আরেকটা উদাহরণ দিয়ে জিনিসটা ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। এর নামকরণ কি হতে পারে? এর নামকরণটা হচ্ছে, এর নাম আইসো। তাহলে আইসো 1 2 3 4 5, তাহলে কি হবে? আইসো পেন্টেন। সবগুলো কার্বন যোগ করবো, 1 2 3 4 5, অর্থাৎ সবগুলো কার্বন যোগ করে একত্রে আমরা লিখে দেবো, সেটা হচ্ছে আইসো পেন্টেন। তার মানে আমরা বুঝতে পারলাম আইসোর ক্ষেত্রে অ্যালকেনের যে যৌগটা থাকবে, ওই যৌগের প্রত্যেকটা কার্বনকে আমরা যোগ করে একসাথে শুধু আইসোটা লিখে দেব। কিন্তু শর্ত হচ্ছে সেখানে অবশ্যই যেন একটা শাখা শিকল থাকে, একটা শাখা শিকল থাকলে সেটা হয়ে যায় আইসো। এখন যদি আমরা নিউটা লিখি, নিউটা কিভাবে হয়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ছিল CH2 ছিল, আমি দুইটা হাইড্রোজেনকে দুইটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত করলাম। তাহলে এখানে কার্বনের যোজনী হয়েছে 1 2 3 4, দুইটা যোজনীতে দুইটা আমি অ্যালকাইল মূলক বসাইলাম। এখন এটা কি হলো
যে কার্বনের দুটি হলো মিথাইল একটি মূলক সেটা আমাদের হলো, তো তার নামকরণ কি হবে সাধারণ পদ্ধতিতে, সেখানে আমরা নিউ যোগ করব, শুধু নিউ যোগ করব আমরা। তো নিউ 1 2 3 4 5 নিউ পেন্টেন। অর্থাৎ যদি কোনো অ্যালকেনের যোগের মধ্যে একটা কার্বনের দুইটা শাখা শিকল থাকে তখন তার নাম হয়ে যায় নিউ। যদি কোনো অ্যালকেনের তার যোগের মধ্যে একটা মূল কার্বনের দুইটা শাখা শিকল থাকে তখন তার নাম হয়ে যায় নিউ। অর্থাৎ এখানে হচ্ছে নিউ পেন্টেন। কেন নিউ হলো? একটা কার্বনের মধ্যে দুইটা শাখা শিকল বিদ্যমান, এই কারণে নাম হয়ে গেছে নিউ। তাহলে সাধারণ পদ্ধতিতে নরমাল, আইসো এবং নিউ ব্যবহার করা হয়। নরমালটা কেন হয়? নরমালটা হচ্ছে পেন্টেনকে নরমাল পেন্টেন আমরা বলি, সহজ। আর আইসোটা কেন হয়? যদি যোগের মধ্যে একটা শাখা শিকল থাকে তখন তার নাম হয়ে যায় আইসো। আবার যদি একটা যোগের মধ্যে একটা কার্বনের মধ্যে দুইটা শাখা শিকল থাকে তখন তার নাম হয়ে যায় নিউ। তো নরমাল, আইসো, নিউ, এই তিনটা বিষয়ে আমরা শিখতে পারলাম। তাহলে এখন চলো আমরা সরাসরি চলে যাব আইইউ ব্যাক পদ্ধতিতে নামকরণটা। তো আইইউ ব্যাক পদ্ধতিতে নামকরণ কিভাবে হয় তা আমরা একটু দেখি। সরি শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু দেখলাম যে লাইভ ক্লাসে আমাদের সমস্যা হচ্ছে কিনা। আমরা এখন শিখব আইইউ ব্যাক পদ্ধতিতে নামকরণ। আইইউ ব্যাক পদ্ধতিতে অ্যালকেনের নামকরণ কিভাবে হয়? আমরা সবাই বোঝার চেষ্টা করি। আইইউ ব্যাক পদ্ধতিতে আমাদের প্রথমে বুঝতে হবে মূল শিকল কোনটা। আমরা যদি এখান থেকে যাত্রা শুরু করি তাহলে 1 2 এখানে আসার পর রোডটা ডিভাইড হয়ে গেল, একটা সরাসরি স্টেপ, একটা হচ্ছে তার শাখা শিকল রূপে এক মিনিট। তাহলে যদি আমরা এখান থেকে গণনা করি 1 2 3 আর যদি স্টেপ যায় 1 2 3 4, তাহলে 1 2 3 4 সোজা একটা চারটা হয়, আগে দিকে গেলে তিনটা হয়। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের মেইন কার্বন, অর্থাৎ আমাদের মূল শিকলের চারটা কার্বন বিদ্যমান। এখন আমরা দেখব যে কোন দিক থেকে গণনা করলে এর শাখা শিকলটা ক্ষুদ্রতম হয়। তাহলে যদি আমি একবার বাম থেকে ডান দিকে নাম্বারিং করব, আবার তোমাদের বোঝানোর উদ্দেশ্যে ডান থেকে বাম দিকেও নাম্বারিং করব, তাহলে আমরা দেখতে পাই যে 2 নাম্বার কার্বনের মধ্যে একটা মিথাইল মূলক বিদ্যমান। যেহেতু 2 নাম্বার কার্বনে একটা মিথাইল মূলক আছে, এখানে 2 একবার লিখব, 2 অর্থাৎ 2 এর মধ্যে মিথাইল মূলক একটা, এখানে 2 একবার। তার মানে বাম থেকে ডানে গেলে এই যোগের যোগফল আসে 2। আবার যখন ডান দিক থেকে বাম দিকে আসে তখন 3 এর মধ্যে মিথাইল মূলক থাকে, তখন তার নাম হচ্ছে 3। তাহলে বাম দিক থেকে শাখা শিকল পরে 2 নম্বরে, আর ডান দিক থেকে আসলে শাখা শিকল পরে 3 নম্বরে। তার মানে আমি বলতে চাচ্ছি যে দিক থেকে গণনা করলে নাম্বারিং এর যোগফল ক্ষুদ্রতম হয়, আমাদের নামকরণটা সেই দিক থেকেই হবে। যেহেতু বাম দিক থেকে ডান দিকে গণনা করলে 2 এর মধ্যে পড়ে, এটা হচ্ছে সঠিক নামকরণ, সঠিক নাম্বারিং। এটা হচ্ছে ভুল নাম্বারিং, আর এটা হচ্ছে সঠিক। তাহলে আমরা এটা মুছে দিই, এটা হবে না। এখন তার নামকরণ আমরা কিভাবে লিখব? তার প্রথমে আমরা লিখব তার শাখা শিকলের নাম। তো শাখা শিকল 2 এর মধ্যে আমাদের মিথাইল মূলক আছে, তাহলে আমি কি লিখব? 2 আগে শাখা শিকলের নাম লিখব, সংখ্যা আগে পূর্বে এবং পরে হাইফেন হয়। তাহলে 2 মিথাইল, আমরা পূর্বে হাইফেন দেই নাই, যেহেতু এর পূর্বে কোনো লেখা নাই, যদি থাকতো হাইফেন দিতাম। তো 2 এর মধ্যে 2 মিথাইল, 2 মিথাইল
চারটা, তাহলে কি হবে 2 মিথাইল বিউটেন, 2 মিথাইল বিউটেন। অর্থাৎ আইইউপ্যাক পদ্ধতিতে এই যৌগটার নাম হচ্ছে 2 মিথাইল বিউটেন। অর্থাৎ আমরা প্রথমে শাখা শিকলের নামটা লিখব 2 মিথাইল, তারপরে আমরা যে মূল যে কার্বন আমরা সেটা লিখে দিব। কিন্তু এটা যদি আবার সাধারণ পদ্ধতিতে হইতো তাহলে তার মানে হইতো আইসো 1 2 3 4 5 স্ট্যান্ডার্ড হতো, সবগুলোকে আমরা যোগ করতাম, কিন্তু এখানে তা হবে না। আইইউপ্যাক পদ্ধতিতে আমরা শাখাটাকে আগে লিখব 2 মিথাইল, 2 মিথাইল, তারপর মেইন কার্বন 1 2 3 4 2 মিথাইল বিউটেন। এখন যদি এটা হইতো তাহলে কি করতাম, বাম দিক থেকে প্রথমে ডান দিকে গণনা করব, ডান দিক থেকে বাম দিকে গণনা করব। তো 2 এর মধ্যে আমাদের মিথাইলগুলো হচ্ছে 2টি, এই কারণে লিখব 2 যোগ 2, তারপরে 4। আবার যখন ডান দিক থেকে বাম দিকে আসবো 3 এর মধ্যে মিথাইলগুলো 2টি, 3 যোগ 3 তারপরে 6। অর্থাৎ যদি এরকম হয় যে এদের মধ্যে যে দিক থেকে ক্ষুদ্র কম আমরা সেই দিক থেকে লিখব, তার বাম দিক থেকে আমরা ডান দিকে যাব, তাহলে এর নামকরণ হবে 2,2 ডাইমিথাইল, 2,2 ডাইমিথাইল, 2,2 ডাইমিথাইল বিউটেন। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এইভাবে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের অ্যালকানের সবগুলি নামকরণ আশা করি তোমরা শিখতে পারবে। শিখে আমাকে অনুরূপভাবে 10টা যুগের নামকরণ করে আমার মেসেঞ্জারে তোমরা পাঠিয়ে দেবে। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।